নমস্কার বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে কটিবাত। প্রতিদিন আমরা নতুন নতুন একটা করে টপিক নিয়ে আলোচনা করি। যাদের যাদের আমার পোস্টটা ভালো লাগবে অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন, আর বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এগুলো লাইভে করেছিলাম, তো লাইভ তো বেশি দিন থাকে না, লাইভ আবার ডিলিট হয়ে যায়, তো সেই জন্য আমি এগুলো পোস্ট করছি। তো আরেকবার ভালো করে শুনুন, আপনাদের লাইফস্টাইলে সুবিধা হবে, আর যদি ভালো লাগে অবশ্যই। কটিবাত বা লাম্বাগো আজকের আলোচনার বিষয়। কটিবাত বা লাম্বাগো কোমরের পেছন দিকে কোষরিকার পার্শ্ববর্তী কোমরের পেছন দিকে কোষেরুখার পার্শ্ববর্তী অংশের প্রদাহকে কটিবাত বা লাম্বাগো বলে। পার্শ্ববর্তী অংশের প্রদাহকে কটিবাত বা লাম্বাগো বলে। কোমরের পেছন দিকে, ভালো করে শুনবেন, কোমরের পেছন দিকে কোষেরুকা বা পার্শ্ববর্তী অংশের প্রদাহকে লাম্বাগো বা কটিবাত বলে। কঙ্কালতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। 25 থেকে 45 বছরের মধ্যে এই রোগ বেশি হতে দেখা যায়। 25 থেকে 45 বছরের মধ্যে এই রোগ বেশি হতে দেখা যায়। আক্রমণের বয়স হচ্ছে 25-45-এর মধ্যে বেশি হতে দেখা যায়। মহিলা পুরুষ সমান হারে এই রোগের আক্রান্ত হয়। ভিটামিন বি কমপ্লেক্সের অভাব, ঠান্ডা লাগা, আঘাত লাগা, পৌষ্টিকতন্ত্রের রোগে ভোগা প্রভৃতি এই রোগের সৃষ্টির কারণ বলে ধরে নেওয়া যায়। পিঠের দিকে থেকে কোমর পর্যন্ত তীব্র যন্ত্রণা হতে থাকে। আড়ষ্ট ভাব হয়। কোমরের এদিক ওদিক ঘোরানো কষ্টকর হয়ে যায়। ক্রমশ যন্ত্রণা পাছা উরু ক্রমশভাবে বাড়তে থাকে। পাছা উরু হাঁটু পা পর্যন্ত বিস্তার লাভ করে। নড়াচড়া, ওঠা বসা, উঁচুতে ওঠা, উপুর হওয়া প্রভৃতি যন্ত্রণা বৃদ্ধির কারণ বলে মনে করা যায়। আর এই সব জায়গাগুলো যন্ত্রণা বৃদ্ধি হয়েও থাকে। বিশ্রাম ও মলত্যাগের পর যন্ত্রণা একটু উপশম হয়, মানে বিশ্রাম নিলে আর মলত্যাগ করলে যন্ত্রণা একটু উপশম হয়। মাথায় যন্ত্রণা হতে পারে। ঠান্ডা লাগলে লক্ষণ বৃদ্ধিও পেতে পারে। পায়ের অসারত সৃষ্টি হয়। তো এইগুলো যদি হয় আপনারা বুঝবেন কটিবাত বা লাম্বাগো হয়েছে। এইগুলো হচ্ছে রোগের কারণ। এই কারণগুলো যদি ভালোভাবে আমাদের কণ্ঠস্থ থাকে বা মাইন্ডে থাকে, আমরা ভবিষ্যতে কটিবাত বা লাম্বাগোকে কি করে এড়াবো, এই জিনিসগুলো আমরা সহজেই বুঝতে পারবো। বা কোন পর্যায়ে ডক্টরবাবুর কাছে যেতে হবে বা কোন পর্যায়ে ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে, এইগুলো সব ফিজিওথেরাপিক্যালি ম্যাটারের সাথে জড়িয়ে আছে। ডক্টরবাবুর ওষুধও চলে, ভিটামিন D3 বা ক্যালসিটেরল এই জাতীয় ওষুধগুলো চলে, K27 এই জাতীয় ওষুধগুলো চলে। ডক্টরবাবু ওরিয়েন্টেড, আর ফিজিওথেরাপির সাথে যোগাযোগ করলেও আপনার অনেকটা উপশম হবে, কারণ এই সব ব্যাপারগুলো ফিজিওথেরাপি ওরিয়েন্টেডই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা আসি আনুষঙ্গিক চিকিৎসায়। আনুষঙ্গিক চিকিৎসার মতো কিছুদিন রোগীকে শক্ত বিছানায় শুতে হয়। শক্ত মানে কিরম বিছানায় শুতে হয় সেগুলো ফিজিওথেরাপিস্ট বা ডক্টরবাবুরা বলে দেবে। বেশিরভাগই ফিজিওথেরাপিস্ট বলে দেয়। প্লেন প্লাইউডের ওপরে, আমাদের খাটের মাঝখানে যে প্লাইউড থাকে তার উপর 2 ইঞ্চি গদি বা 2.5 ইঞ্চি গদি, সেটা পঞ্চের হতে পারে, যে কোনো গদি হতে পারে 2 থেকে 2.5 ইঞ্চি, তার উপর আপনারা শুতে পারেন খুব সহজেই। তাহলে বডিটা একদম ভেসে থাকবে, বিস্তার মধ্যে যেন ঢুকে না যায়। যদি 4-5 ইঞ্চি গদির মধ্যে শোন, দেখবেন শোয়ার পরে অনেকটা ভেতরে বসে যায় এবং বডিটা না গোল টাইপের হয়ে যায়, এক জায়গায় জড়ো হয়ে যায়। তো ওই সব গদিগুলো অ্যাভয়েড করতে হবে। একটু শক্ত ধরনের গদি, 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি, আর 2.5 ইঞ্চি গদির চওড়াটা হবে, মানে মোটাটা হবে, থিকনেসটা হবে। আর প্লাইউডের উপর আপনাকে এই গদি রেখে শুতে হবে। তো সঙ্গে হালকা ব্যায়াম ও ফিজিওথেরাপি খুব উপকারী। এখন ফিজিওথেরাপির পরিসর কিন্তু অনেক দূর অব্দি বিস্তৃত। সবই ইনস্ট্রুমেন্টাল থেরাপি হয়, ইলেকট্রোথেরাপির উপর জোর দেওয়া হয়, আর রোগ খুব তাড়াতাড়ি অনেক বেশি ফাস্ট রিলিফ হয়। আর একটা জিনিস কি, হাতের ফিজিওথেরাপি যারা মাসাজ করছেন, মাসাজ আর ফিজিওথেরাপি কনসেপ্টটা টোটাল আলাদা। কিন্তু মাসাজ কিন্তু একটা ফিজিওথেরাপির পার্ট, কিন্তু ব্যথার ক্ষেত্রে মাসাজে কিন্তু কোনো এফেক্ট হয় না খুব একটা। তো সাময়িক আরাম হতে পারে, কিন্তু ফিজিওথেরাপি যারা ইনস্ট্রুমেন্টাল থেরাপি নেন বা ইনস্ট্রুমেন্টাল থেরাপিতে যদি প্রপারভাবে নেওয়া যায় তাহলে কিন্তু খুব উপকার হয়। আপনারা এটা পরখ করে দেখতে পারেন। এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য, যেহেতু আমি একজন ফিজিওথেরাপিস্ট। আমি অনেক পেশেন্ট দেখেছি এই ধরনের। তো এই ধরনের পেশেন্টগুলো আমরা দেখেছি ইলেকট্রোথেরাপি দেওয়াতে বেশি রিলিফ হয়। আমাদের এখানে স্পেশাল ট্রিটমেন্টও হয়, মাসাজও হয়। কিন্তু মাসাজ ব্যাপারটা, এই পেনের উপর মাসাজ জিনিসটা চলে না।
পেন প্যারালিসিস পেশেন্ট এগুলোর উপর মাসাজ চলে না। মাসাজ করলে আবার অনেক রকম কমপ্লিকেশন হয়, তো মাসাজ জিনিসটাকে এড়িয়ে যাবেন। সবাই ভাবে ফিজিওথেরাপি কনসেপ্ট ইজ মাসাজ বা এক্সারসাইজ, তো এক্সারসাইজ আছে কিন্তু আফটার পেন রিলিফের পরে। পেন যখন অনেকটা কম থাকবে, নর্মাল লাইফ লিড করবেন, তখন আপনারা এক্সারসাইজ অবশ্যই করতে পারেন, কিন্তু পেনের সময় নো এক্সারসাইজ, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সঙ্গে আরো কিছু ব্যাপারে আসি। অধিক পরিশ্রম, ভারী জিনিস তোলা বা বহন করা, মানে ফ্লেক্সন করা যাবে না। অধিক পরিশ্রম মানে প্রয়োজনের অতিরিক্ত পরিশ্রম করা যাবে না। অত্যাধিক যে শরীর প্রচন্ড কষ্ট দিয়ে যেসব কাজগুলো, কিছুদিন বিরত থাকতে হবে যতদিন ব্যথা আছে, আর শরীরকে একটু রেস্টে রাখতে হবে। পায়খানা পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে, মানে কি সহজপাচ্য খেতে হবে, মশলা তেল অ্যাভয়েড করতে হবে। আর ঘুমটা মিনিমাম 7-8 ঘন্টা ঘুমোতেই হবে, 7 থেকে 8 ঘন্টা ঘুমোতেই হবে। তাহলে পেটের গলজও অনেকটাই কমে যাবে, আর পায়খানাও পরিষ্কার হলে পেটের সমস্যা থাকবে না বললেই চলে। তো পুষ্টিকর হালকা সহজপাচ্য খেতে হবে, এটা বলেই দিলাম। তেল মশলা যদি একটু কম খান, আপনি যে খাবারই খান কন্টিনেন্টাল টাইপের, সিদ্ধ টাইপের, 1 ফোঁটা 2 ফোঁটা তেল দিয়ে, মানে কি সারাদিনে 10 গ্রাম তেল যদি দিয়ে আপনি খেতে পারেন একজন মানুষ, খুব ভালো হয়। সারাদিনে 10 গ্রাম, 10 গ্রামের মধ্যে চললে আপনার এইসব রোগ বা কোনো রোগই বাড়ার সম্ভাবনা থাকে না। তো ঠান্ডা লাগানো একদমই নিষিদ্ধ। মাদকদ্রব্য বা নেশার বস্তু একটু ত্যাগ করতে হবে। যারা কোনো নেশাকারক জিনিস গ্রহণ করেন তাদের ক্ষেত্রে বলছি, তারা মাদকদ্রব্য নেশাকারক জিনিসগুলো একটু কম অ্যাভয়েড করলে এই টাইমগুলো আপনার খুব তাড়াতাড়ি রিলিফ হবে, আর নিজেকেও তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারবেন। তো আজকের ভিডিওটা বা পোস্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার যদি ভালো লাগে এটা অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এইটুকুই। নমস্কার, সবাই ভালো থাকবেন। কিপ কোয়াইট।